স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহজাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। অবৈধ পার্কিং, ফুটপাত দখল, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং রাস্তা খোঁড়াখুড়ি নিত্যদিনের বিড়ম্বনা, আর দাবি আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলন তো আছেই। এসব কারণেই যানজটে নাভিশ্বাস নাগরিকদের। রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লাগে 3 থেকে 4 ঘন্টা, ক্ষেত্রবিশেষে আরও বেশি। 5 মিনিটের পথ এগোতে ঘড়ির কাঁটায় বাজে ঘণ্টাধ্বনি। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। রাজধানীর ব্যস্ততম মহাখালী বিমানবন্দর সড়ক, যে সড়কে প্রতিদিন চলাচল করে দূরপাল্লার শত শত বাসসহ নগরের বিভিন্ন রুটের গণপরিবহন। যানবাহনের চাপে যানজট যেখানে নিত্যসঙ্গী, এমন চিত্র রাজধানীর প্রায় প্রতিটি সড়কে। যত্রতত্র ফুটপাত দখল করে দোকানপাট, কোথাও কোথাও 2-3 স্তরে দখল করায় সড়কের পরিধি কমে আসে প্রায় অর্ধেকে। আর খোঁড়াখুড়ির পাশাপাশি অবরোধ আন্দোলনে যানজটে স্তব্ধ হয় পুরো নগরী। ফুটপাতে অনেক দোকান থাকার কারণে আমাদের মেন রাস্তা ব্যবহার করতে ঠিক করে হাঁটা যাচ্ছে না, রিক্সার জাম, বাসের জাম, মানে এটা তো মোটামুটি মনে হয় যে দখলই, মনে হয় যে পুরো রাজ্যটাই মনে হয় যে ফুটপাত যারা বা হকার তারা দখল করে ফেলছে। সিগন্যাল ছাড়াও নর্মাল রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে এই গাড়ি, এই ফুটপাতের দোকানগুলোর কারণে। শৃঙ্খলা নেই যানবাহন চলাচলেও, চালকদের কাছেও নেই সদুত্তর। জামজট তো হইতাছে, পিছে জামজট হইতাছে। যাত্রীরা আসলে কি করবো, মোটরসাইকেল আইতাছে, টান দিলে চাকার তলেই পড়ে না, কই পড়ে। সারাদিন 3 টিপ মারতে গেলে অনেক কষ্ট হয়ে যায় আর কি। ট্রাফিক পুলিশের সামনেই অহরহ চলে চালক হকারের এমন দৌরাত্ম্য। নিজেদের অসহায়ত্বের কথা জানালেন এই সার্জেন্ট। শুধু জরিমানা করেই কমানো যাবে না, জনসচেতনতা তৈরি করতে হবে, তবে এই জ্যামের পরিমাণ কমবে। এত ঢাকা শহরে এমনিতেই জ্যাম, আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে জ্যাম কমানোর চেষ্টা করি। পুলিশের দাবি, সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুটপাত দখল যাতে না হয়, আমাদের ফোর্সের সহায়তায় যতটা পারা যায় নিয়ন্ত্রণ করে রাখা হচ্ছে। প্লাস অবৈধ পার্কিং যাতে না করে নর্মালি প্রসিকিউট করা হচ্ছে। যারা যারা অবৈধ পার্কিং করে বা বাস বা গাড়ি কোথাও যদি অবস্ট্রাকশন করে বা অবৈধ পার্কিং করে, রেগুলারলি তাদের বিরুদ্ধে মামলা বা প্রসিকিউট করা হচ্ছে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, অসহনীয় যানজট নিয়ন্ত্রণের টোটকা সমাধান নেই। পরিকল্পনার অভাবে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে কোনো কাজে আসছে না। পরিবহনে আমার যখন যেটা দরকার হয়েছে, শর্ট টার্ম নিডটাকে অ্যাড্রেস করার জন্য ঠেকা দিয়েছি। ট্রাফিক দিন দিন বেড়ে যাবে, মেগা সিটি তার যে জটিলতা সামনে আসবে, এটাকে প্রক্ষেপণ করে পেশাদারিভাবে আমরা কখনো কিছু করিনি। ফ্লাইওভার হতে একটা বড় সমস্যা হচ্ছে যে যেহেতু এখানে বিনিয়োগ ভারী, সমস্ত যারা বাস্তবায়নকারী সংস্থা আছে তারা কিন্তু ওই দিকে ছুটেছে। এবং আমরা যেটা করেছি আসলে এই ধরুন বড় বড় ফ্লাইওভার করে মূলত প্রাইভেট ভেহিকেলকে কিন্তু আরও বেশি উৎসাহিত করেছি। তো এই কারণেই শুধু ফ্লাইওভার দিয়ে এটা একটা ব্রডব্যান্ড কানেকশন, কিন্তু ফ্লাইওভারের গাড়ি নিচে যে সড়কে গিয়ে নামবে সেই সড়কের গতিবেগ কিন্তু 4 কিলোমিটার। তাহলে আমি একটা হাই স্পিড করিডোরের সাথে যখন নিচের সড়কে 5 কিলোমিটার সাথে যুক্ত করছে, এটা তো শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক শামসুল হক বলেন, যানজট কমাতে সরকারি উদ্যোগে বাসগুলোকে কোম্পানি ভিত্তিক একটি করিডোরে নিয়ে আসতে হবে। টেকসই সমাধান, ছোট্ট একটা পলিসি সাপোর্ট। 1 করিডোরে 1 বাস কোম্পানি চলবে। এটা কি সম্ভব? ঢাকার বুকেই 3 জায়গায় আছে, ক্যান্টনমেন্টে আছে, হাতিরঝিলে আছে, গুলশানে আছে। এইটাকে বড় করলে ঢাকা হয়ে যায়। এত কিছু দেখার পরেও যখন যে আসে তাকেই আমরা রুট পারমিট দিয়ে দেই, যারা দিচ্ছেন তারাই কিন্তু যানজটের বড় কারণ হয়ে দাঁড়াচ্ছেন। বিদ্যমান ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ শুধু কঠিনই নয়, অনেকটা অসম্ভব মনে করছেন বিশেষজ্ঞরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে নতুন কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বিকাল 4টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকা উত্তর সিটির যে কোনো স্থান অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার রাতে ব্রিফিংয়ে তারা জানান, বিশ্ব ইজতেমার জন্য ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে। এর আগে রাত 9টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে গুলশান 1 নম্বর মোড় অবরোধ করে আন্দোলনকারীরা। শুক্রবার সকালে শান্তিপূর্ণভাবে কলেজের সামনে অনশন কর্মসূচি শুরু করলেও দুপুরের পর থেকে সড়ক অবরোধের পর থেকেই মহাখালীর আমতলী থেকে গুলশান 1 সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে সুস্থ রয়েছেন এবং তিনি দেশে যাওয়ার ব্যাপারে খুবই উদ্বিগ্ন বলে জানিয়েছেন
তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি আরও জানান, তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের হোম ভিজিটের মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এদিকে যুক্তরাজ্য বিএনপি সভাপতি MM মালেক আশা প্রকাশ করেন, দ্রুতই দেশে ফিরতে পারবেন বেগম খালেদা জিয়া। ম্যাডাম মানে অনেক সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি এইভাবে হলে ধরেন উনি হয়তো ঈদের আগেই দেশে চলে যাবেন। লন্ডন ক্লিনিকের তত্ত্বাবধানে উনি ওখানে চিকিৎসাধীন আছেন এবং ওনারাই টাইম টু টাইম যা পরীক্ষা করা প্রয়োজন সেগুলো ওনারা করছেন এবং হোম ভিজিটের ব্যবস্থা ওনারা নিজে থেকেই লন্ডন ক্লিনিকের পক্ষ থেকে করা হয়েছে। মানসিকভাবে উনি হসপিটালে এসছে, বাসায় স্বাভাবিক সুস্থ, শারীরিকভাবেও উনি আলহামদুলিল্লাহ ওনার অবস্থা স্থিতিশীল। আমবানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। ফজরের নামাজের পরে উর্দুতে বয়ান করছেন পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খুরশেদ সাহেব। সকালের শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি বলছেন ইজতেমা অংশ নিতে আসা আজকের মুসল্লিরা এবং আজকে কি কি পর্ব রয়েছে, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, জানাবেন বিস্তারিত। ফজর আমবানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে যে বিশ্ব ইজতেমার 58তম আজকে প্রথম ধাপের জুবাইর অনুসারীদের প্রথম ধাপের দ্বিতীয় দিন আজকে। তো সেক্ষেত্রে ফজর মাওলানা খুরশেদ পাকিস্তানি উর্দুতে তিনি বয়ান করছেন, এর পাশাপাশি তিনি উর্দুতে বাংলায় তর্জমা করছেন, সেটা হচ্ছে ওবায়দুর রহমান সাহেব। তো সেই আলোচনাটি হচ্ছে দিন ইমান আমলের বিষয়ে কিন্তু বয়ান হচ্ছে এবং কি সেটা হচ্ছে খিত্তায় খিত্তায়। পরবর্তীতে এটা চলবে হচ্ছে 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত। এর পরবর্তীতে খিত্তায় খিত্তায় জিম্মাদার যারা আছেন তারা কিন্তু সাথীদের নিয়ে যারা এসেছেন, ধর্মপ্রাণ মানুষ যারা এসেছেন তাদেরকে নিয়ে সেই বিষয়ে আমল হবে। আর এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সকাল 10টায় যে খিত্তা তালিম হবে তার মধ্যে বিশেষ দুটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে, যাদের মধ্যে হচ্ছে উলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা এবং কি মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে নামাজের মিম্বরে বয়ান করবেন মাওলানা আকবর শরীফ, যিনি ভারত থেকে এসেছেন, তিনিও বয়ান করবেন। এছাড়া আরেকটি যে উল্লেখযোগ্য আজকে যেহেতু দ্বিতীয় দিন, আজকে উল্লেখযোগ্য আরেকটি বিষয় রয়েছে বাদ আসর মাওলানা জুয়াইর সাহেব, তিনি ভারতের, তিনি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু আজকের দিনটায় একটি উল্লেখযোগ্য বিষয়। এই আর এছাড়া বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা তিনি বয়ান করবেন। তো সব কিছু বলা যায় যে সব কিছু মিলেই আজকে আমরা যেটা জানতে পেরেছি যে দিনের রাস্তা সহজ করার জন্য ইহকাল পরকাল বা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে ধর্মপ্রাণ মানুষ যারা এইখানে জড়ো হয়েছেন তাদের একটাই উদ্দেশ্য, ইহকাল বা পরকালে শান্তি এবং কি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে হবে। এছাড়াও ইসলামের দাওয়াত কীভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টা জ্ঞান অর্জন করে তারা পরিবার সহ আশেপাশে আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকের কাছে এই প্রত্যেকটা মুসলিম ঘরে ছড়িয়ে দিবেন এমন প্রত্যাশা কিন্তু করছেন, এমনটাই বলছেন। তো এই ছিল উর্মি এখান থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি ভাষার মাস শুরু হলো আজ। ফেব্রুয়ারি জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশবাসী শ্রদ্ধা ও ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি আধিপত্যবাদী শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির দুর্বার প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। ফেব্রুয়ারি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে গৌরব উজ্জ্বল। বাঙালি এমন এক বিরল জাতি যারা এই মাসে মায়ের ভাষার জন্য জীবন দিয়েছিল। 1952 সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। সালাম, জব্বার, রফিক, শফিক, বরকতের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। এই মাতৃভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি অনুভব করেছে স্বাধিকার চেতনা। অনাদিকাল থেকে আমরা অনুভব করে এসেছি আমার দেশ, মাতৃভূমি, মাতৃভাষা, সেটাই আসলে বুঝিয়ে এসেছে বলেই আমরা সংঘবদ্ধ হয়েছি এবং 52 ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলাম সর্বস্তরের মানুষ।
ভাষার জন্য জীবনদান অবাক বিস্ময়ে লক্ষ্য করে বিশ্ববাসী। সেই থেকে শুরু হয়ে যায় বাঙালির শেকল ভাঙার লড়াই। ওই পথ ধরেই শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। ভাষাকে কেন্দ্র করে বা বাঙালির সংস্কৃতিকে কেন্দ্র করে এত বিষয়ে এত লেখা হয়েছে, গান রচিত হয়েছে, গল্প হয়েছে, উপন্যাস হয়েছে, চলচ্চিত্রের একটি বড় সিকোয়েন্স ভাষা আন্দোলনের বিষয় হয়েছে, নাটক হয়েছে, এবং সবচেয়ে বড় যেটা দৃশ্যমান সেটা হচ্ছে শহীদ মিনার। মিনারটির বড় বৈশিষ্ট্যই হচ্ছে মাতৃতান্ত্রিকতার বৈশিষ্ট্য। ৭১-এ ৯ মাস পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আমার ২১শে বইমেলা শুরু হচ্ছে আজ। এবার বইমেলায় তুলে ধরা হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন বিকেলে। এবারের বইমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা, বইয়ের মানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলার নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। ২৪ ঘন্টায় বিশেষ নজরদারির আওতায় থাকবে পুরো এলাকা। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি। ভারতীয় ভিসা দীর্ঘদিন বন্ধ থাকায় চীনকে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেয়ার জন্য বিকল্প দেশ হিসেবে ভাবা হচ্ছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, কুনমিংয়ে ৩টি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশিদের জন্য। তবে চীনের এজেন্সিগুলো বলছে ভিসা প্রক্রিয়া জটিল হচ্ছে দিন দিন। ৫ই আগস্টে পট পরিবর্তনের পর থেকেই ভিসা সীমিত করেছে ভারতীয় হাইকমিশন। বাংলাদেশে জটিল রোগে আক্রান্ত রোগীরা ভয়াবহ সংকটে পড়েছেন এই পরিস্থিতিতে। সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসা সেবায় বিকল্প দেশ হিসেবে চীনকে ভাবছে সরকার। এ নিয়ে সে দেশের সরকারের সাথে আলোচনাও হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলছেন, কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসা দিতে ভিসা, বিমানের টিকিট সহ পুরো প্যাকেজ নিয়ে কাজ করছে দূতাবাস। কুনমিংয়ে আমরা বাংলাদেশি রোগীদের জন্য কিছু ট্রাভেল এজেন্সির সাথে কাজ করছি, যারা প্যাকেজ সার্ভিস সরবরাহ করবে, যাতে বিমান টিকিট, আবাসন, খাবার এবং স্থানীয় যাতায়াত ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। আমরা 3টি হাসপাতালকে নির্দিষ্ট করার চেষ্টা করছি। তবে এজেন্সিগুলো বলছে ভিন্ন কথা। তারা বলছেন, ক্রমেই কঠিন হচ্ছে চীনের ভিসা প্রক্রিয়া। ভিসার জটিলতা দিন দিন বাড়ছে। এমনিতে হচ্ছে কাস্টমারের আমাদের অনেক ডিমান্ড আছে চায়নাতে যাওয়ার জন্য, স্পেসিফিকলি বিজনেস এবং হচ্ছে যে আপনার ট্যুরিস্ট ভিসাটাই বেশি ডিমান্ডেড। এখন পর্যন্ত মেডিকেল ভিসার জন্য আমরা কোনো কোয়ারিজ পাই নাই। চাইনিজ এম্বাসির রিকোয়ারমেন্টস থাকে, ওনাদের এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্টগুলো এগুলো কনফার্ম থাকতে হবে, লাইক এয়ারপোর্ট, কোন এয়ারপোর্ট দিয়ে যাবে, কোথায় যাবে, ওনার ট্রাভেল প্ল্যানটাই চায়। সব কিছু মিলে আর লাস্ট কয়েকটা প্রিভিয়াস কান্ট্রি ভিজিট চাচ্ছে, এগুলোর কারণে ওনাদের ভিসাগুলো অ্যাপ্লাই করা অনেক জটিল হয়ে গেছে। এক্ষেত্রে সরকারি উদ্যোগ আরও কার্যকর না হলে এই পরিকল্পনা কতটা কাজ করবে তা নিয়ে সংশয়ের কথা জানান ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদ কৌতুক পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।